এশিয়া কাপে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হলো। সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটি আসলে এশিয়ার এল ক্লাসিকো হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশ আসলে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পায়নি। বাংলাদেশের বাজে ব্যাটিং ডিসপ্লে এবং এলোমেলো বোলিংয়ের কারণেই আসলে শ্রীলঙ্কার কাছে এই ম্যাচে কোনো পাত্তাই পায়নি টাইগাররা। যেই কাজটা আমরা হংকংয়ের বিপক্ষে করতে পারিনি, সেই কাজটাই আসলে শ্রীলঙ্কা আজকে আমাদের সাথে করে দেখিয়েছে। হংকংয়ের বিপক্ষে 143 রানের টার্গেটটা আমরা 17.4 ওভারে শেষ করেছিলাম, এবং শ্রীলঙ্কা আজকে আমাদের বিপক্ষে 140 রানের টার্গেটটা মাত্র 14 ওভার 4 বলে শেষ করলো। ম্যাচ শুরুর আগ পর্যন্ত অনেক কথাই হচ্ছিল শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের সিরিজ জয়, শ্রীলঙ্কান ব্যাটাররা এই মুহূর্তে ফর্মে নেই, কোনো কিছুই আসলে শ্রীলঙ্কানরা এখন তোয়াক্কা না করে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ছিনিয়ে নিল। দ্বিপাক্ষিক সিরিজগুলোতে একটা দল কীরকমের পারফরমেন্স করে তার চেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আইসিসির ইভেন্টগুলোতে আসলে ওই দলটা কীরকমের পারফরমেন্স করলো। সেক্ষেত্রে শ্রীলঙ্কা আরও একবার প্রমাণ করলো তারা আসলে বড় মঞ্চের দল, সেটা অনেক আগ থেকেই। ম্যাথিউজের রান আউট কাণ্ড এবং মুশফিকের নাগিন ডান্সের পর থেকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচটা একটু অন্য মাত্রায় চলে গিয়েছে, একটা এল ক্লাসিকোর মতো। কিন্তু সেই এল ক্লাসিকোর মানটা আসলে বাংলাদেশ রাখতে পারলো না। তবে শ্রীলঙ্কানরা এখন আসলে নাগিন ডান্স করতেই পারে এই বিজয়ের মাধ্যমে, কেননা ইতিমধ্যেই তাদের পয়েন্ট যোগ হয়ে গিয়েছে, প্রথম ম্যাচেই তারা বিজয় লাভ করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে হারার পরে বাংলাদেশের সেমিতে যাওয়ার যে সমীকরণ সেটা আরেকটু কঠিন হয়ে দাঁড়ালো, সেটা আলোচনা করব। তার আগে এই ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স কীরকমের ছিল সেটাই আলোচনা করব। ক্যাপ্টেন লিটন দাস টসে পরাজয় লাভ করে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায়। সেক্ষেত্রে ব্যাটিংয়ে নামার পরেই প্রথম 2 ওভারে বাংলাদেশের 2 ওপেনার ডাক মেরে সাজঘরে ফিরে যান। সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেটের যেই ভক্তরা একটু দেরি করে টিভির সামনে বসেছিলেন, তারা হয়তো ভেবেছিলেন বাংলাদেশের আসলে 2 রান 2 ওভারে কোনো উইকেট হারায়নি, কিন্তু একটু পরেই আসলে তারা লক্ষ্য করতে পারলো 2 ওপেনারের কেউই মাঠে নেই, 2 উইকেট আসলে 0 রানে। তবে ব্যাটিংয়ে 3 নম্বরে আসা ক্যাপ্টেন লিটন দাস দর্শকদের কিছুটা আশা জাগালেও লম্বা ইনিংস খেলতে পারেনি। 28 রানেই আসলে তিনি কাটা পড়েন। কুশাল মেন্ডিজের হাতে রিভার্স সুইপ করতে গিয়ে তিনি আসলে ধরা খান। এবং আরও একবার 4 নম্বরে ব্যাটিংয়ে আসা তৌহিদ হৃদয় দর্শকদের হতাশ করেছেন। তিনি রান আউটের শিকার হলেও মূলত আগের বলেই তিনি কিন্তু ক্যাচ আউটের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। বাংলাদেশের এরকমের বাজে ব্যাটিং ডিসপ্লের কারণে একটা সময় যখন 53 রানে 5 উইকেট হারায় বাংলাদেশ, তখন আসলে সম্ভাবনা জেগেছিল ওমান এবং আরব আমিরাতের মতো 100 রানের নিচে অল আউট হওয়ার। তবে সেখান থেকে শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনেকের দৃঢ় ব্যাটিংয়ের কারণে বাংলাদেশ সেই সম্ভাবনার হাত থেকে রক্ষা পায় এই যাত্রায়। স্পেশালি শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনেকের কথা না বললেই নয়, কেননা বিগত যেই ম্যাচগুলো বাংলাদেশ খেলেছে এশিয়া কাপের আগে এবং হংকংয়ের বিপক্ষে, সেখানে বাংলাদেশ আগে ব্যাটিং করার সুযোগ পেয়েও যখন করেনি, সেক্ষেত্রে শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনেকের অনেক ম্যাচ ধরেই আসলে তারা ব্যাটিংয়ে সুযোগ পাচ্ছেন না। তবে আজকে সুযোগ পেয়েই তারা নিজেদের নামের বিচার করে দেখালেন। তবে আমার মনে হয় বাংলাদেশের উইকেট পড়ে যাওয়ায় 10 ওভারের আগেই জাকের আলী অনেককে নামতে হয়। সেক্ষেত্রে তার জায়গায় রিশাদ হোসেন অথবা তানজিম হাসান সাকিবকে নামালে হয়তোবা বেটার হতো, কেননা জাকের আলী অনেক প্রথম দিকে তিনি সিঙ্গেলসের উপরে ভর করে ইনিংসটা বিল্ড আপ করতে পারেন না। সেক্ষেত্রে তিনি আসলে ফিনিশারের ভূমিকাই বেশি মানায় তাকে। সেক্ষেত্রে জাকের আলী অনেক যদি 13 কিংবা 14 ওভারের পরে ব্যাটিংয়ে আসতো, সেক্ষেত্রে তার রানটা হয়তোবা আরেকটু বেটার থাকতো এবং বাংলাদেশের ইনিংসটাও আরেকটু লম্বা হতো। সেক্ষেত্রে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সেই সাহসটা করে দেখাতে পারেনি। নিয়মিত যেই ব্যাটিং লাইন আপ সেটাই আসলে তারা ঠিক রেখেছে। শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনেকের ব্যাটের উপর ভর করে বাংলাদেশ যেই লড়াকু স্কোরটা পেয়েছে, সেটাও আসলে শ্রীলঙ্কার কাছে পাত্তা পায়নি, কেননা বাংলাদেশের বোলাররা এলোমেলো বোলিং করে 2 হাতে রান বিলিয়ে দিয়ে এসেছেন শ্রীলঙ্কান ব্যাটারদের কাছে। এই ম্যাচের টার্নিং পয়েন্টটা মূলত শ্রীলঙ্কা পাওয়ার প্লেতে যখন 55 রান সংগ্রহ করে ফেলে, তখনই আসলে এই ম্যাচের ডিসিশনটা চলে আসে যে ম্যাচটা আসলে কোন দিকে যাবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা 100 রানও সংগ্রহ করে ফেলে 10 ওভারের মধ্যে, এবং 14 ওভার 4 বলেই আসলে তারা ইনিংসটা শেষ করে ফেলে। তবে শ্রীলঙ্কার বোলিং লাইন আপে ইনজুরি থেকে ফিরে আসা ওয়ানিন্দু হাসারাঙ্গা অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলেছে, এবং শ্রীলঙ্কার যে ফিল্ডিং মিনিমাম 20 থেকে 25 রান শ্রীলঙ্কান ফিল্ডাররা আজকে বাঁচিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে বাংলাদেশের স্কোরটা আরও বেশি চাপে পড়েছিল এই ফিল্ডিংয়ের কারণেই।
এই ম্যাচে শ্রীলঙ্কান ব্যাটার পাথুম নিশানকার নামের পাশেও অনেকগুলো রেকর্ড যুক্ত হয়েছে। ইতিমধ্যেই তিনি 2000 রানের যেই মাইল ফলক টি-20তে এবং শ্রীলঙ্কার হয়ে দ্রুততম যেই মাইল ফলক সেটা তিনি স্পর্শ করেছেন। কুশাল পেরেরার যেই রেকর্ড 76 ম্যাচে আসলে তার এই রানটা ছিল, সেখানে পাথুম নিশানকা আসলে 68 ইনিংসে এই রানটা সংগ্রহ করে ফেলেছেন। এবং এশিয়া কাপ টি-20তেও 50+ স্কোরের যে রেকর্ড, সেখানেও 3 নম্বর অবস্থানে রয়েছেন পাথুম নিশানকা। এই রেকর্ডে প্রথম অবস্থানে রয়েছেন ইন্ডিয়ার বিরাট কোহলি, দ্বিতীয় অবস্থানে রয়েছেন পাকিস্তানের রিজওয়ান এবং 3 নম্বরে রয়েছেন নিশানকা শ্রীলঙ্কার। এই ম্যাচের কোন কোন পয়েন্টগুলো আসলে বাংলাদেশের হারার কারণ আপনার কাছে কি মনে হয়? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।